শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে। আজকের গল্প পড়ব বাংলার বিখ্যাত সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা। আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরাতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টকটক করে 2 টোকার শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা নিয়ে এসেছে। 3 বারের পর আরও একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে, খবরদার। 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। আরও কত রকমের টোকা মারবার রকম ফের আছে। কতবার হয়েছে, কতবার বদলেছে। দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো মুশকিল। দিনকালই পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যে সেকালের দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারত আগেকার কালে? ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্যের পার্টি তো একেবারে উঠে গেল দুনিয়া থেকে। সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে। সৌখীরও এর আগে 2 বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু এবার দেখো তো কাণ্ড। একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কি না তা একবার উকি মেরে দেখলো না দলের লোক। আগে বৌমার শরীরটা ছিল ভালো, সৌখীর এবারকার বউটা রোগা রোগা, তার উপর ছেলে হওয়ার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি। কি কপাল নিয়ে এসেছিল! যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তুকারি করতে সাহস করেননি কোনো দিন, তারই কিনা 2 বেলা ভাত জোটে না। হায় রে কপাল! এ বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে 2টো খই মুড়ি বেচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গোয়ালা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, করলেই বা রাখত কে? সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? নইলে আমার কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বেয়াইয়ের 2টো মোষ আছে, তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে। ওদের শরীরের দরকার দুধের, আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে। দেখিয়ে দেব পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। আসতে দাও না সৌখীকে, দলের ওই বদগুলোকেও ঠান্ডা করতে হবে। আমি বলি, এসব একল শ্রেণীর লোকেদের দলে না নিলেই হয়। ওরা কি ডাকাত নামের যুগ্যি? চোর, ছিঁচকে চোর। ওই যেটা টাকা দিতে আসতো সেটার চেহারা দেখেছ? তালপাতার সেপাই, থুতনির নিচে 2 গাছার দাড়ি, কালি ঝুলি মাখো আর মশালি হাতে নাও। ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কস্মিনকালে? ঘুম আর আসতে চায় না। রোজ রাতেই এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না শীতের দিনে। একবার সৌখী কোথা হতে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেলেছিল মাকে। বলে দিয়েছিল যে ফের যদি কোনো দিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেবো। বাপের বেটা
তাই মেজাজ অমন কড়া। আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমোলেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই এই বাড়িতে। গেল 5 বছরের মধ্যে। এ কি কম দুঃখের কথা? ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। বাইরে নোনা আতা গাছতলার শুকনো পাতার ওপর একটু খড়খড় করে শব্দ হলো। গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়। কি খেতে যে এরা আসে বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে। আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত। এ কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরনো। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল। সে কি আজকের কথা? কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসেব করতে গিয়ে বাধা পড়ে। টকটক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। টিকটিকির ডাক বোধহয়। হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য। করে নে। টকটক করে আবার দরজায় 2টো টোকা পড়ল। না, তাহলে টিকটিকি না তো। আওয়াজটা ক্ষণক্ষণে। টিনের কপাটের উপর টোকা মারবার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম করার জন্য যে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? আবার দরজায় 2টো টোকা পড়ল। আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মধ্যে একটু উত্তেজনা এনেছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করল। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল 2টো, এবার একেবারে কানের কাছে। এ টোকা পড়বার কথা ছিল না। অবাক কাণ্ড! তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। পুলিশের লোক টোক নয় তো। টোকা মারবার নিয়ম কানুনগুলো হয়তো ভালো জানে না। সখীর ছাড়া পাবার যে এখনো বহু দেরি। নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারো নাম ধাম আবার মুখ থেকে বেরিয়ে না পড়ে অজান্তে। হঠাৎ মনে পড়ল হুড়কো খোলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কি? বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। ঘর একেবারে ঘুটঘুটে অন্ধকার। ঢুকি কি করে? কে? সৌখী? ওমা তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে অনায়াসে, কিন্তু দরজার টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। এ আনন্দ আর রাখবার জায়গা নেই। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আর আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেওয়ার হুকুম দিয়ে গেল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে। রোগা রোগা লাগছে যেন। সৌখীটার তো বাপেরই মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এই প্রশ্ন কানে তুলতে চায় না। জিজ্ঞাসা করে, এদের কাউকে দেখছি না? প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয় করছিল। জানা কথা যে জিজ্ঞাসা করবেই। তবু বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। মরুদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই। ছেলে ছেলে করে মরে সৌখী। আগের বউটা ছেলে পিলে হয়নি, এ বউয়ের ওই একটাই তো টিমটিম করছে।
তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না? খেয়ে দে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। কেন, মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলছি নাকি। অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। এই কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি। এই রাত করে আর তোকে রাঁধতে বসতে হবে না। না, রাঁধছে কে? খইমুড়ি আছে, খেয়ে নে। তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যবসার পুঁজি খইমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজরে গেল মায়ের গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখান আমাকে দে। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আর আসতে চায় না। পা কিছুতেই গরম হয় না। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সৌখীকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকের রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলেই আর উপায় ছিল না। সব কথা না বলে আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখীটা। কতকাল হয়তো জেলে খেতে পায়নি। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন, তবে রেঁধে দেবো? কাছারির ঘড়িতে 2টো বাজল। ভেবে কুল কিনারা পাওয়া যায় না। মনে পড়ল পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়ার উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরুলো ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেদিন হাত 2-2.5 উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড়ের নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধে হলো না। বাড়ির নিশুতি, অন্ধকারে কি কোথায় আছে ঠাহর করা শক্ত। বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খড়মজোড়া আর জল ভরা ঘটি, ভোরে উঠেই দরকারে লাগবে বলে। ভয় বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করল না। ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলে কেউ সন্দেহ করবে না। এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে 12 কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। সেদিন হুলুস্থুল পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী, এখনই আরেকটা কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের ওপর রাগে। পাছে বকবক করো না, তোমাদের তো কেবল এই। আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে দিলে জেল পর্যন্ত হতে পারে। সে খবর রাখো। আইনচঞ্চু মাতাদিন আরও অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্য। ফিরতিমুখো তিনি এলেন বাসনের দোকানে। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া যায় না। পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। তিনি চান খুঁড়ো দেওয়ার লোটা। বুঝলে কি না, এই এত বড় সাইজের, মুখ হওয়া চাই বেশ ফাঁদালো, যাতে বেশ হৃষ্টপৃষ্ট মেয়ে মানুষের এতখানি মোটার উপর কাকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, পুরনো হলে চলবে? নামেই পুরনো, সস্তায় পাবেন, 2.5 টাকায়। পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে? দেখি। ঘটি দেখেই তার খটকা লাগলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। খুঁড়োর নিচে ঠিক সেই তাড়া আঁকা। আর সন্দেহ নেই। মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুঁটি চেপে ধরেন। বল, এই লোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বার হস শীতকাঠি নিয়ে। এই লোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বার হস শীতকাঠি নিয়ে। একেবারে হই হই রই রই কাণ্ড। দোকানের লোক জড়ো হয়ে গেল।
দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে। 14 আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস? চোরাই মাল রাখবার ধারা জানিস? পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনবার জন্য। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই। তখনই সাইকেল এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে। অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে। নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়। এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে। কিন্তু আজ যে ব্যাপার অন্য। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ধারণা ছিল বাসনওয়ালারা পুরনো বাসনগুলোকে রং চং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে। তখন তো মাথা হেঁট হয়নি তার। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা, সে তো মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্ট মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এই যে চুরি, ছিচকে চোরের কাজ। শেষকালে লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে, তুই এই লোটা আজ বাজারের বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? কোনো জবাব বেরোলো না বুড়ির মুখ দিয়ে। শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করল। কেন মা তাকে বলল না? এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে। জেলের ঠিকাদারদের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। এখনও সে টাকা তার কোমরের বাটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে। হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। বুঝে নিজে থেকে মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু সে সময় পেল কই? রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি। শেষ পর্যন্ত লুটা চুরি। জেলের মধ্যে ওইসব ছিচকে কদ্দু চোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি কোনোদিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে এ কথা তো মায়ের অজানা নয়। কদ্দু চোরদের যে মাত্র 2 মাস 3 মাসের সাজা হয়। মা কি জানে না যে, বুড়ি আমার কথার উত্তর দিচ্ছিস না যে? বুড়ি আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়ি নির্বাক। দারোগা বাবুর প্রশ্ন কানে গেল কি না সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে। আর থাকতে পারল না সৌখী। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। বিজ্ঞ দারোগা বাবু তার অনুচরদের দিকে বিজয়ের দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীকে ঘুমোতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন। শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ। এবার সৌখীর মা ভেঙে পড়ল। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। দারোগাবাবুর পায়ের ওপর মাথা কুটছে বুড়ি। কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না। তার দরকার আসল অপরাধীকে নিয়ে। সৌখী যাবার সময় কোমর থেকে বটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার ওপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে।